আসসালামু আলাইকুম। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান। যে আপুরা জয়েন করছেন তারা বলেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আজকে আমাদের টপিক হলো বায়োকেমিস্ট্রি আর ফার্মাকোলজি। হ্যাঁ, তো হচ্ছে এই টপিক থেকে কি কি পড়া লাগবে আমি খুবই শর্ট করে বলে দিব, কারণ হচ্ছে অনেকগুলো টপিক। যদি ডিটেল বলতে যাই দেখা যাচ্ছে 2-3 ঘন্টা টাইম লেগে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না। আর সামনে যেহেতু পরীক্ষা, এই জন্য ডিটেল আসলে রিভিউ নেওয়া মনে হয় না মানে হবে। আমি বলে দেব, সেই অনুযায়ী আপনারা ইম্পর্টেন্স অনুযায়ী আবার রিভিশন করে একদম পরীক্ষার জন্য প্রিপেয়ার করে ফেলবেন। আচ্ছা, আমি 2-1 মিনিট দেখে তারপর শুরু করে দেব। এর মধ্যে সবাই জয়েন করে ফেলুক। আচ্ছা, আমাদের বায়োকেমিস্ট্রির ভিতর আপনারা যখন সিলেবাস দেখবেন যে তার ভেতর আছে কেমিস্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড, মানে প্রোটিন সম্পর্কে কিছু, প্রোটিনের কেমিস্ট্রি সম্পর্কে কথাবার্তা আছে, আর তার সাথে মেটাবলিজম আছে। আর হচ্ছে আমরা যদি বায়োকেমিস্ট্রি পড়ি তাহলে দেখি যে ফুড নিউট্রিশনও আসলে আমাদের বায়োকেমিস্ট্রি পড়ার ভেতরই থাকে। তো ফুড নিউট্রিশন তো আপু হচ্ছে দেখলাম যে আপনাদের সাথে সুন্দর একটা নোট শেয়ার করছে, ওর ভিতর মোটামুটি ইম্পর্টেন্স অনুযায়ী কোনটা বেশি ইম্পর্টেন্ট এভাবে দেওয়া আছে। ওই জন্য ওটার আমি আজকে ওরকমভাবে বলবো না। আমি আপনাদের মেটাবলিজম আর হচ্ছে নিউক্লিক অ্যাসিডে কী কী পড়া লাগবে ওগুলো একটু বলে দেবো। ফুড নিউট্রিশন, ভিটামিন মিনারেলসও অনেক ইম্পর্টেন্ট। ওগুলো দেখলাম যে ওই নোটটাতে সব কিছু শেয়ার করছে, ওগুলো আপনারা দেখে নেবেন একবার। আচ্ছা, আপনাদের পড়ার সবার কি অবস্থা বলেন তো? পরীক্ষা তো চলেই আসলো, আর 10 দিন বা 10-11 দিন বাকি আছে। এখন সবাই মানে যেগুলো আগে পড়ছেন ওগুলোই পড়বেন, আর দেখা যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো একটু দুর্বলতা আছে ওটা একটু পড়ে যাবেন, কারণ ইম্পর্টেন্ট টপিক কোনোভাবে বাদ দেওয়ার মতো না। আমাদের দেখা যাচ্ছে কোনো কোনো সময় ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসে, মানে প্রশ্ন রিপিট না হলেও টপিকটা রিপিট হতে পারে। এজন্য ইম্পর্টেন্ট টপিকটা ভালো করে আপনারা দেখে যাবেন। আর এই সময় একটু ভয় লাগে, মনে হয় যে রিভিশন হয়নি, কিছু হয়নি। পরীক্ষায় বিভিন্ন মেগা এক্সামে কম মার্ক পেলেও অনেক ভয় লাগে যে কেন আমি 70 পাচ্ছি না, তার উপরে পাচ্ছি না, ভয় লাগে। তো এসব কোনো ব্যাপার না, আপনি নিজের মতো এখন পড়ে যাবেন নিজেকে যাচাই করার জন্য, মানে প্রশ্নের ধরনটা বোঝার জন্য আপনি হচ্ছে বিভিন্ন মেগা এক্সামগুলো আপু যে অ্যারেঞ্জ করছেন ওগুলো সব দিবেন, আর নিজের মতো রিভিশন করে যাবেন। যেহেতু পরীক্ষার কিছুদিন বাকি, আর থার্ড পেপারটা হচ্ছে 3 নাম্বার দিনে হয়, এজন্য আপনারা থার্ড পেপারটা খুবই ভালো করে রিভিশন করবেন, পেপার 3টা। কারণ পেপার 3 রিভিশন করা থেকে পরীক্ষার গ্যাপটা একটু বেশি হয়ে যায়। এজন্য দেখবেন যে পেপার 3তে প্রশ্ন মানে কম্পারেটিভলি কিন্তু একটু সহজ হয়, অত ঘুরানো পেঁচানো একটু কম হয়, কিন্তু দেখবেন যে প্রশ্ন পরিচিত, উত্তরও পরিচিত, কিন্তু আপনি ঠিক অপশনটা খুঁজে পেতে আপনার সমস্যা হবে, কারণ এই রিভিশনটার চেয়ে পরীক্ষার দূরত্বটা একটু বেশি হয়ে যায়। দেখা যাচ্ছে পেপার 1 কয়েকদিন পরে আপনি একদম গরম গরম পড়াতেই পরীক্ষা দিয়ে দিলেন, পেপার 2 থেকেও রিভিশনের গ্যাপটা বেশি হয় না, কিন্তু পেপার 3 থেকে দেখবেন যে গ্যাপটা একটু বেশি হওয়ার কারণে অনেক ইজি ইজি জিনিস মানে মনে থাকে না। এজন্য পেপার 3টা খুবই ভালো করে রিভিশন দেবেন। আচ্ছা, আমাদের যেহেতু অনেক টপিক, আমি শুরু করে দিই। হ্যাঁ, সবাই জয়েন করেন, জয়েন করতে করতে শুরু করে দিই। 5টা 20 বেজে গেছে, শুরু করে দিই। তাহলে হচ্ছে আমাদের প্রথমে আসি কেমিস্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড, মানে প্রোটিনের ভিতর কি কি আছে। প্রথমে আমরা জানি যে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা কি, এর ভিতর কি থাকে, নিউক্লিওটাইড থাকে, তাই না? নিউক্লিওটাইড থাকে। এখন নিউক্লিওটাইডটা কি কি নিয়ে গঠিত এটা আপনারা জানেন ছোটবেলা থেকে, যে এর ভিতর রাইবোজ সুগার থাকে, এর ভিতরে একটা রাইবোজ সুগার থাকবে, একটা নাইট্রোজেন বেস থাকে, দেন হচ্ছে একটা ফসফেট কম্পাউন্ড থাকে। তো এগুলো সব ছোটবেলার কথা, এগুলো তো জানা ব্যাপার, এগুলোই আসলে কেমিস্ট্রি। তারপরে এই নিউক্লিওটাইডগুলো মিলে আমাদের নিউক্লিক অ্যাসিড গঠন করে।
এগুলো সব জানলাম। তারপরে এর ভিতর নাইট্রোজেন বেজের ভিতর কি থাকে, নাইট্রোজেন বেজের ভিতর থাকে পিউরিন, পাইরিমিডিন। এখন পিউরিনের ভিতর কি থাকে, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, দেন হচ্ছে এখানে কিছু আছে হাইপোজ্যান্থিন থাকে, জ্যান্থিন থাকে। তো এগুলো একটু দেখে নেবেন যে পিউরিন কোনগুলো, পাইরিমিডিন কোনগুলো। আর হচ্ছে পাইরিমিডিনের ভিতর সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, এগুলো তো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সবাই ছোটবেলা থেকে জানেন আশা করছি। এগুলো একটু দেখে যাবেন, জাস্ট চোখ বুলাই যাবেন, এগুলোতে বেশি টাইম দেওয়া যাবে না। এরপর আসি, আমাদের হচ্ছে পিউরিন পাইরিমিডিনের ভেতর দুইটা একটু ডিফারেন্স, এটাও তো বেশি ইম্পর্টেন্ট না, মাথা গুলালে এটা দরকার নাই। এরপর পড়বেন ফাংশন অফ নিউক্লিওটাইড। এই যে আমরা যে নিউক্লিওটাইড পড়লাম, এটা ফাংশন কি, মানে এখান থেকে অনেক কিছু তৈরি হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোএনজাইমগুলো তৈরি হয়, মানে নিউক্লিওটাইড বিভিন্ন ধরনের কোএনজাইম তৈরি করে। কোএনজাইমের ভিতর আমরা জানি এনএডি, এফএডি, এফএমএন, এগুলো তৈরি করে। তারপরে হচ্ছে এটা মিলে মিলে নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এগুলো অনেক ফাংশন আছে, কিছু রেগুলেটরি ফাংশন আছে, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে কিছু কিছু জিনিস। তারপরে হচ্ছে কিছু এনজাইম অ্যাক্টিভিটিতে সাহায্য করে, এভাবে কাজ আছে। ফাংশন অফ নিউক্লিওটাইড এটা একবার দেখবেন। এটা কিন্তু আমাদের এবিসি বায়োকেমিস্ট্রিতে আছে, কিংবা আপনি যে বই পড়েন না কেন বেসিক জিনিসগুলো সব বইয়ে থাকে। তো এটা একটু দেখে নেবেন যে ফাংশন অফ নিউক্লিওটাইড। আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা নিউক্লিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। হ্যাঁ, এই দুইটার মধ্যে ডিফারেন্স, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসি, এটা আশা করি সবাই না পড়লেও পারবেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেখানে যে সুগারগুলো কোনটাতে কি, রাইবোজ সুগার কোনটাতে কি থাকে, এই নামগুলো একটু ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে দেখবেন যেগুলো একবার পড়লেই আপনার মনে আছে। আচ্ছা, এরপরে প্রোটিন সম্পর্কে আসি। প্রোটিনের গঠন কি, কিভাবে হচ্ছে, মানে প্রোটিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রোটিনের কিছু টাইপ আছে। হ্যাঁ, যেখানে কিছু হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন থাকে। প্রোটিন সম্পর্কে একটু পড়তে হবে। প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স, কিছু হিস্টোন প্রোটিন থাকে আর কিছু হচ্ছে নন হিস্টোন থাকে। আচ্ছা, হিস্টোন প্রোটিন কোনগুলো, নন হিস্টোন প্রোটিন কোনগুলো, এগুলো দেখবেন। যে নন হিস্টোনের ভিতরে যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলো কিন্তু সব নন হিস্টোন। যে ডিএনএ আরএনএ পলিমারেজ এগুলো নন হিস্টোন। এইচএমজি প্রোটিন, তারপরে জিন রেগুলেটরি প্রোটিন, এগুলো সব নন হিস্টোন প্রোটিন। তো প্রোটিনের ভিতর দুই টাইপের আছে, এটা একটু দেখবেন যে কোনটা হিস্টোন কোনটা নন হিস্টোন। হিস্টোনের ভিতর দেখবেন সব এইচ দেওয়া, H1, 2B, 2, 3, 4 এগুলো। কিন্তু নন হিস্টোন প্রোটিনগুলো সবে যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এইচএমজি, এগুলো নাম দেখলেই বোঝা যায় যে কোনটা হিস্টোন কোনটা নন হিস্টোন। এবার হচ্ছে ফিচারগুলো আছে, ফিচার জাস্ট একবার রিডিং, এটাতে বেশি টাইম দেওয়ার দরকার নেই। আচ্ছা, ফাংশন অফ নিউক্লিয় প্রোটিন, এগুলো ফাংশন আপনারা সবাই জানেন, যে ডিএনএ অর্গানাইজেশন করে, ডিএনএ প্যাকিং করে, ডিএনএ স্ট্রাকচার স্টেবল করে, এগুলো সবই আপনারা জানেন। এগুলো জাস্ট একবার রিডিং দিলেই হবে, বেশি টাইম নিয়ে পড়ার দরকার নেই। আচ্ছা, এবার টাইপ অফ আরএনএ আছে, এখানে হচ্ছে 4টা টাইপ দেওয়া আছে। তার ভিতর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ। এই তিনটার মধ্যে মানে তিনটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন, যেন এমসিকিউ এ আসলে আপনি একটু পারেন যে তিনটার ক্যারেক্টারিস্টিকগুলো কি, তিনটা কী কী কাজ করে। আরএনএর ভিতর যে তিনটা ক্লাসিফিকেশন আছে, 4টা আছে কিন্তু ইম্পর্টেন্ট তিনটা, এমআরএনএ, আরআরএনএ আর হচ্ছে টিআরএনএ। এই তিনটার ক্যারেক্টারগুলো একটু পড়বেন। এগুলো থেকে দিতে পারেন, মনে করেন যে আপনার একটা স্টেম দিয়ে রাখলো, এগুলো থেকে যে এইচবিএ দিবে এরকম হয় না, এগুলো এমসিকিউ এর স্টেম আকারে দিয়ে দিতে পারে। তিনটার মধ্যে ডিফারেন্সেরও সুন্দর একটা দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে, সেই চার্টটা করে নিলেই হয়ে যায়। আচ্ছা, ডিএনএ এর স্ট্রাকচার সম্পর্কে একটু দেখে যাবেন, যে হচ্ছে ডিএনএতে কি থাকে। আপনি যখন ডিএনএ আর এনএ ডিফারেন্স করবেন তখনই তো দেখবেন যে এর ভিতর সুগারগুলো কি কি থাকে, কোনটার সাথে কোনটা বন্ড করে। প্রত্যেকটা নিউক্লিওটাইডের যে একটার সাথে আরেকটা, কোনটাতে ডাবল বন্ড থাকে, কোনটাতে ট্রিপল বন্ড থাকে। আমরা ছোটবেলা যেগুলো পড়ে আসছি ডিএনএ স্ট্রাকচারটা পড়বেন, তাহলে আমাদের প্রোটিন নিউক্লিওটাইডের স্ট্রাকচার এটুকু পড়লে এনাফ। এগুলো দেখা যাচ্ছে আপনি না পড়লেও পারবেন, ওই জন্য এগুলো নিয়ে মানে ভয়ের কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা মেটাবলিজমে চলে আসি, আমাদের ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন আসে, প্রতিবারই প্রশ্ন আসবে মেটাবলিজম থেকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই মেটাবলিজম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে যেতে হবে। এবং কিছু কিছু জিনিস আপনার যদি মনে না থাকে, দরকার হয় পরীক্ষার আগের দিন পড়ে যাবেন, তারপরে মেটাবলিজমটা পড়ে যেতে হবে।
আচ্ছা, তাহলে মেটাবলিজমের প্রথমেই অ্যানাবলিজম ক্যাটাবলিজম আছে, জিনিসগুলো কি ওগুলো তো জানেন আপনারা। এরপর আসি আচ্ছা, এরপর আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি মেটাবলিজমের অ্যানাবলিজম ক্যাটাবলিজম পাথওয়ে শুরু করার আগে আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক হলো রেসপিরেটরি চেন। হ্যাঁ, রেসপিরেটরি চেনের ইম্পর্টেন্টগুলো জিনিস হলো কি স্যালিয়েন্ট ফিচার অত ইম্পর্টেন্ট না এখানে, তারপরে একবার রিডিং দিবেন। তারপরে আছে কি যে হচ্ছে ক্লিনিক্যাল ডিসঅর্ডার রিলেটেড টু রেসপিরেটরি চেন, হচ্ছে রেসপিরেটরি চেনের সাথে কি কি ক্লিনিক্যাল ডিসঅর্ডার যুক্ত আছে, যেমন হাইপোক্সিক সেল ইনজুরি। রেসপিরেটরি চেন বোঝাই যাচ্ছে অক্সিজেনের সাথে সম্পর্কিত, তাহলে হাইপোক্সিক সেল ইনজুরি, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, মাইটোকন্ড্রিয়াল নিউরোপ্যাথি, এনকেফেলোপ্যাথি, স্ট্রোক, রেনাল ডিসফাংশন, এপিলেপসি, ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই কমে গেলে যেগুলো হয় সেগুলো আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি ডিটেল সেগুলোই একটু বলবো। ডিটেল বলতে কি ইম্পর্টেন্ট কিছু বলবো যেগুলো পরীক্ষাতে আসার মতো, বাকিগুলো বলবো যে এগুলো আপনার এরকম জাস্ট পড়ে গেলেই হবে। ওই জন্য ধৈর্য সহকারে যেগুলো বলবো এগুলো একটু শোনেন। তাহলে রেসপিরেটরি চেন ডিসফাংশনের সাথে হাইপোক্সিক টাইপের সব ইনজুরিগুলো বডিতে হয়, যেমন মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, এনকেফেলোপ্যাথি, দেখেন নামগুলো সব এক টাইপের, এগুলো হলো। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেন। রেসপিরেটরি চেনকে ইনহিবিট করে কি কি, দেখেন হচ্ছে বারবিচুরেট, ডাইমার ক্যাপ্রোল, হাইড্রোজেন সালফাইড, দেন হচ্ছে কার্বন মনোক্সাইড, সাইনাইড। সুন্দর করে বই দেওয়া আছে যে ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেন, রেসপিরেটরি চেনকে ইনহিবিট করে কি কি সেই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপরে এখানে আছে ফসফেট সম্পর্কে। হ্যাঁ, এখানে হচ্ছে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড আর হচ্ছে লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। দুইটা জিনিস সম্পর্কে কি এগুলো তো আপনারা ডিটেল পড়ছেন, যে এটা হচ্ছে কোনটাতে এনার্জি কন্টেন্ট কত থাকে সেটা, একটাতে হচ্ছে 5-এর কম থাকে, একটাতে 5-এর বেশি থাকে এনার্জি কন্টেন্ট, এই জন্য নামকরণ করা হয় হাই এনার্জি লো এনার্জি। এখন দুইটার এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, যে লো এনার্জির ভিতর দেখবেন যে সবগুলোতে একটা করে ফসফেট আছে। মনে রাখার নিয়ম হলো যে অ্যাডেনোসিন মনোফসফেট, এএমপি, গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট, 6 পজিশনে একটা করে ফসফেট আছে। যে এরকম স্ট্রাকচারগুলো লো এনার্জি ফসফেট কম্পাউন্ড। আর যেখানে একটার বেশি ফসফেট আছে দেখবেন যেগুলো হাই এনার্জি, যেমন এডিপি, তারপরে হচ্ছে এটিপি, জিটিপি, এরকম যত ধরনের নাম আছে। শুধু মনে রাখবেন এএমপি যদি থাকে এটা হচ্ছে লো এনার্জি ফসফেট কম্পাউন্ড, আর যদি সাইক্লিক এএমপি এরকম থাকে এটা হচ্ছে হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে হাই, আর লো এর ভিতর থাকবে শুধুমাত্র এএমপি। এই দুইটা একটু গুলাই যেতে পারে, তাছাড়া বাকিগুলো সবই মনে থাকার মতো মনে রাখতে পারবেন। এগুলো এমসিকিউ আকারে দিতে পারে। হ্যাঁ, এগুলো এসবিএতে আসার মতো না, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের হচ্ছে এমসিকিউ অবশ্যই ভালো মার্ক উঠাতে হবে, কারণ এসবিএতে আপনি ধরেই রাখেন যে খুব বেশি ভালো মার্ক উঠাতে পারবেন না। এসবিএ দেখাচ্ছে 16-17টা পারায় অনেক বেশি টাফ হয়ে যায়, 17টা পারলে আপনি 70 উঠাতে পারবেন, আর বাকি মার্কগুলো এমসিকিউ কাভার করতে হবে। এজন্য এমসিকিউ পারার জন্য আপনার সব টপিকগুলো যেগুলো এমসিকিউ আসার মতো ওগুলো ভালো করে পড়া লাগবে কিন্তু, তাহলে হাই এনার্জি লো এনার্জি এগুলো পড়বেন। এরপর আসি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসলে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকেই আসে। আচ্ছা, কার্বোহাইড্রেট মেটাবলিজম, সবগুলো মেটাবলিজমের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে কোনগুলো, এর ভিতর অ্যানাবলিক পাথওয়ে কোনগুলো, ক্যাটাবলিক পাথওয়ে কোনগুলো, এগুলো তো নাম দেখলেই বোঝা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে নাম দেখলেও কিন্তু বোঝা যায় না, তো এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, যেমন দেখেন গ্লাইকোলাইসিস যখন দিবে তখন আপনি লাইসিস সহজেই বুঝতে পারবেন যে এটা ক্যাটাবলিক, কিন্তু যখন ইএম পাথওয়ে দিবে, যেমন হচ্ছে এমডেন মেয়ারহফ পাথওয়ে যখন এটা দিবে তখন তো আপনি বুঝতে পারবেন না যে এটার সাথে লাইসিস আছে নাকি হচ্ছে জেনেসিস আছে। তো এগুলো খুবই ভালো করে পড়া লাগবে, পরীক্ষার হলে এগুলো কিন্তু মাথা গুলাই যায়। এই টাইপের প্রশ্নগুলো ইয়াতে দেয়, এমসিকিউ দেয়, দেখো অ্যানাবলিক পাথওয়ে কোনগুলো, ক্যাটাবলিক পাথওয়ে কোনগুলো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর ভিতর কোনটা সাইটোপ্লাজমে হয়, কম্পার্টমেন্ট কোনটা সাইটোপ্লাজম, কোনটার মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, আর কোনটাতে হচ্ছে বোথ। ভেরি ইম্পর্টেন্ট।
এটাও পরীক্ষাতে আসার মতো, এমসিকিউ দেওয়ার মতো, যে হচ্ছে অ্যানাবলিক কোনগুলো ক্যাটাবলিক কোনগুলো। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা সাইটোপ্লাজমে হচ্ছে, কোনটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, আর কোনটা সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া দুইটাতেই হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটা সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে আর কোনটা বোতে হচ্ছে এটা আমি লাস্টের চ্যাপ্টারে সাজিয়ে দেওয়া আছে, আমি ওটা আরেকবার বলে দেবো যেন আপনাদের মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার গ্লুকোজ মেটাবলিজমে। আচ্ছা, প্রত্যেকটা যখন মেটাবলিজম পড়বেন যে দেখবেন যে গ্লুকোজ পোল, অ্যামাইনো অ্যাসিড পুল এগুলো থাকে, যে গ্লুকোজ কিভাবে মানে বডিতে জমা হচ্ছে, কিভাবে লাইসিস হয়ে যাচ্ছে। তো এরকম করে দেওয়া থাকে, দেখেন এরকম করে চিত্র আকারে দেওয়া থাকে যে কোনগুলোর মাধ্যমে বডিতে গ্লুকোজ আসছে আর কোনগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে হয়ে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে। এগুলো তো ডিটেল আপনাদের পড়ানো হয়েছে, এগুলো জাস্ট একবার দেখে নেবেন যে বডিতে গ্লুকোজের সোর্স কি আর গ্লুকোজ কিভাবে বডি থেকে মানে বের হয়ে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিস। যতগুলো মেটাবলিক পাথওয়ে আছে তার মধ্যে গ্লাইকোলাইসিস হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস এটার আরেকটা নাম কি, এটা হচ্ছে এমডেন মেয়ারহফ পাথওয়ে। এগুলো তো ডিটেল পড়ানো হয়েছে, এটা সব পড়বেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পার্টমেন্ট কি, সাইটোপ্লাজম, সেটা তো আগেই বলছি যে সবগুলোরই কম্পার্টমেন্ট পড়া লাগবে। নেচার কি, এটা হচ্ছে ক্যাটাবলিক, নাম শুনে বোঝা যাচ্ছে। দেন হচ্ছে এখানে কোএনজাইম কি লাগে, কোএনজাইম হচ্ছে এনএডি লাগে, যেটা ইম্পর্টেন্ট সেটা সব পড়া লাগবে। কোএনজাইম কি লাগে সেটা পড়া লাগবে, তাহলে যেন ভুলে না যাবেন যে গ্লাইকোলাইসিসে কোন কোএনজাইম লাগে, এনএডি লাগে। আচ্ছা, টোটাল এটিপি প্রোডাকশন কি, টোটাল এটিপি এটা অ্যারোবিক কন্ডিশনে এক ধরনের, অ্যানারোবিক কন্ডিশনে এক ধরনের। এটা তো সবাই জানেন যে হচ্ছে 8টা হবে অ্যারোবিক, 2টা অ্যানারোবিক, সবার জানা কথা। আচ্ছা, এটার আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এটা তো হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট তৈরি করে, অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটেট তৈরি করে, এটা আপনারা সবাই জানেন। এখন কোথায় কোথায় ল্যাকটেট প্রোডাকশন করবে, কোথায় কোথায় অ্যানারোবিক পাথওয়েতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে সেলে মাইটোকন্ড্রিয়া নাই সেখানে, যেমন হচ্ছে আরবিসিতে করে, আর আরেকটা হচ্ছে অল্প মাইটোকন্ড্রিয়া আছে ওখানে এরা কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, যেমন ডাব্লিউবিসি, রেনাল মেডুলা। ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে ল্যাকটেট কোথায় কোথায় প্রোডাকশন করে। আচ্ছা, ল্যাকটেট কোথায় কোথায়, একটা হচ্ছে আরবিসি, কারণ এটাতে মাইটোকন্ড্রিয়া নাই, আরেকটা হচ্ছে ফিউ মাইটোকন্ড্রিয়া থাকে, ফিউ মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায়, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আরেকটা হচ্ছে রেনাল মেডুলা। তাহলে আর ভুলবেন না তো, এটা একটি ইম্পর্টেন্ট টপিক, এটা মনে রাখবেন যে এখানে ল্যাকটেট প্রোডাকশন করে, গ্লাইকোলাইসিস হয় কিন্তু ল্যাকটেট প্রোডাকশন করে। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে যখন এই পাথওয়েটা দেখবেন, সব পাথওয়ে না এটা পড়ার দরকার নেই, কিন্তু এই পাথওয়ে এটা যেহেতু ইম্পর্টেন্ট পাথওয়েগুলো রেট লিমিটিং এনজাইম কোনটা আর রেট লিমিটিং স্টেপ কোনটা। তাহলে রেট লিমিটিং এনজাইম দেখেন, এটা হচ্ছে এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে, এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। দেখেন ফসফোফ্রুক্টোকাইনেজ, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে গ্লাইকোলাইসিসের ফসফোফ্রুক্টোকাইনেজ। আর হচ্ছে এটা হচ্ছে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা হচ্ছে, এটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই লাইনটা পড়বেন, পুরো মেকানিজম পড়ার দরকার নেই, এটা পড়লেই। তাহলে একবার শোনেন, দেখবেন যে পরীক্ষাতে মনে আসে। এখানে রেট লিমিটিং এনজাইমটা কি, ফসফোফ্রুক্টোকাইনেজ, ভেরি ইম্পর্টেন্ট। আর রেট লিমিটিং স্টেজটা কি, এটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখানে কি হবে, এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হচ্ছে রেট লিমিটিং শেষ, এটা থেকে পড়া শেষ, এটা থেকে এটুক করলেই হবে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট আরেকটা কথা আছে, ইম্পর্টেন্ট অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্টটা কি। আচ্ছা, আর সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস, এটা তো সব পড়াই লাগবে, তাহলে আমাদের গ্লাইকোলাইসিস থেকে এটা পড়লেই হবে। এরপর আসি অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটা জাস্ট একবার দেখে নেবেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টিসিএ সাইকেল, যেটার একটা নাম হচ্ছে ক্রেবস সাইকেল, সাইটিক অ্যাসিড সাইকেল। এগুলো নাম দেখলেও কিন্তু বুঝতে পারবেন না যে হচ্ছে এগুলো অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক, এজন্য নেচারটা অবশ্যই পড়তে হবে, যেটা অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক নাকি অ্যাম্ফিবলিক, সবগুলো পড়া লাগবে। তাহলে টিসিএ সাইকেল থেকে পুরাটা পড়তে হবে, এটা হচ্ছে টিসিএ সাইকেল, এটাতে ডিটেল পড়া লাগবে। ডিটেলের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট কি,
মানে এমসিকিউ হিসেবে আসতে পারে, আর এসবি হিসেবে আসলে এসবি কিন্তু আসে, মানে বিগত পরীক্ষাতেও আসছে যে রেট লিমিটিং স্টেপ কিংবা রেট লিমিটিং এনজাইম কি, এসবি হিসেবে প্রশ্ন এখান থেকে আসে। তাহলে এখানে সাবস্ট্রেট কি অ্যাসিটাইল কোয়ে কি প্রোডাকশন হবে, এখানে কিছু কোএনজাইম প্রোডাকশন হয়, তারপরে হচ্ছে জিটিপি এটিপি এগুলো প্রোডাকশন হবে, মানে এনার্জি তৈরি হয়। সাইট কোথায় হবে, অল সেল অ্যান্ড টিস্যু, এটা সব ধরনের সেল টিস্যুতে হয়। কম্পার্টমেন্ট কি, মাইটোকন্ড্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট। নেচার কি, অ্যাম্ফিবলিক, এটাও ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্ফিবলিক কয়েকটা আছে, 3টা আছে, তার ভিতর একটা হচ্ছে টিসিএস সাইকেল, এটা অ্যাম্ফিবলিক। কোএনজাইম কি কি লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে। কয়েকটা কোএনজাইম লাগে, সব কোএনজাইমগুলো মনে রাখা লাগবে। যে কোএনজাইম, থাইমিন, পাইরোফসফেট, টিপিপি, এনএডি, এফএডি, কোএনজাইম, লিপোইক অ্যাসিড, এগুলো সব লাগে। এগুলো তো সব আপনাদের ডিটেল পড়ানো হয়েছে না, তারপরেও একবার শুনে রাখেন। তারপরে এটিপি প্রোডাকশন, এখানে যেহেতু অ্যাসিটাইল কোয়ে ব্যবহার করা হয়, তো প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা করে এটিপি তৈরি হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এবার পড়ব সিগনিফিকেন্স অফ টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের কি গুরুত্ব এটা একটু পড়ে নেবেন। এরপরে কিছু কিছু কম ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে একবার রিডিং, স্যালিয়েন্ট ফিচারটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে কোরিসাইকেল হচ্ছে কিভাবে গ্লুকোজটা ঘুরে ফিরে, মানে হচ্ছে লিভারের সাইকেলটা হচ্ছে একটা ছবি হিসেবে দেওয়া আছে, যেভাবে ছবি হিসেবে দেওয়া আছে এটা জাস্ট দেখে নেবেন যে গ্লুকোজ কিভাবে পাইরুভেট ল্যাকটেট হচ্ছে, আবার ল্যাকটেট থেকে গ্লুকোজ হচ্ছে, সাইকেলটা জাস্ট একবার রিডিং। আর কোরিসাইকেলের ইম্পর্টেন্ট যে ল্যাকটিক অ্যাসিড অ্যাকোমোলেশন হতে দেয় না, এই জন্য এটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন, ল্যাকটিক অ্যাসিডোসিস প্রিভেন্ট করে। আচ্ছা, গ্লুকোজ অ্যালানিন সাইকেল, এটাও জাস্ট একবার রিডিং। আরেকটি ইম্পর্টেন্ট আমাদের টপিক চলে আসছে, সেটা হচ্ছে এইচএমপি শান্ট। এইচএমপি শান্ট এটা খুব ইম্পর্টেন্ট, এটাতে হচ্ছে আচ্ছা এটাতে সাবস্ট্রেট কি লাগবে, গ্লুকোজ 6 ফসফেট লাগে। প্রোডাকশন কি কি হবে, রাইবোজ সুগার আর হচ্ছে যে NADP2H এটা তৈরি হয়। সাইট কোথায় কোথায় হয়, এইচএমপি শান্টের সাইটগুলো সব পড়া লাগবে। কম্পার্টমেন্ট সাইটোপ্লাজমে হয়। নেচারটা হচ্ছে ক্যাটাবলিক, এইচএমপি শান্ট ক্যাটাবলিক। আচ্ছা, এর একটা স্পেশালিস্টি কি আছে, এখানে কোনো এটিপি তৈরিও হয় না, আবার হচ্ছে কোনো এটিপি লাগেও না, এটা একটি ইম্পর্টেন্ট স্যালিয়েন্ট ফিচারের ভিতর দেওয়া আছে, এটা পড়ে নেবেন। ইম্পর্টেন্স অফ এইচএমপি শান্ট একবার রিডিং দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে কিছু টপিক আছে যে হচ্ছে গ্লাইকোজেনেসিস, এগুলো জাস্ট একবার রিডিং। তারপরে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এগুলো রিডিং দিয়ে নেবেন। আচ্ছা, এখানে লিভার গ্লাইকোজেন, মাসেল গ্লাইকোজেনের মধ্যে একটু ডিফারেন্স আছে, মানে গ্লাইকোলাইসিস দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, দুইটার মধ্যে জাস্ট একবার পড়ে নেবেন। আচ্ছা, লিপিড মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজমে তাহলে কয়টা বললাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট বললাম ওগুলো স্যালাইন ফিচার সব পড়বেন, তার সাথে রেট লিমিটিং এনজাইম, রেট লিমিটিং স্টেপটা পড়বেন। আবার বলি, রেট লিমিটিং স্টেপ ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোতে কিন্তু রেট লিমিটিং স্টেপটা প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে আসছে, যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন, যারা নতুন দেবেন তারাও শুনে রাখেন যে রেট লিমিটিং স্টেপ আর রেট লিমিটিং এনজাইম ওগুলো পরীক্ষাতে আসে, মানে SBA-তে আসে, আর MCQ-তে তো মানে স্যালাইন ফিচার পুরাটাই আসতে পারে। এবার আসি আমাদের লিপিড মেটাবলিজম। আচ্ছা, লিপিড মেটাবলিজমের প্রথমে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল যেটা আছে, যে এভাবে যে ছবিটা দেওয়া আছে, এটা একবার দেখে নেবেন যে কি কি মাধ্যমে ফ্রি ফ্যাটি অ্যাসিড বডিতে আসছে, কি কি মাধ্যমে বের হয়ে যাচ্ছে, এটা দেখবেন একবার। দেন হচ্ছে অ্যানাবলিক ক্যাটাবলিক পাথওয়ে কি, কমন কথাবার্তা অ্যানাবলিক ক্যাটাবলিক পাথওয়ে কি, এগুলো দেখা লাগবে, নাম শুনলেই বোঝা যায়। এর ভিতরে আমরা যত পড়বো তার ভিতর বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর কিটোন বডিগুলো একটু ইম্পর্টেন্ট, ওগুলো একটু আমি বলবো। আচ্ছা, লাইপোজেনেসিস এটা একবার দেখে নেবেন, কম্পার্টমেন্ট কোথায় হচ্ছে, সাইটোপ্লাজম হচ্ছে, জেনেসিস যেহেতু সেটা হচ্ছে অ্যারোবিক। দেন হচ্ছে সাইট কোথায় হবে, এগুলো সব একবার দেখে নেবেন।
লাইপোলাইসিসটা একটু দেখে নিন। আচ্ছা, বিটা অক্সিডেশনটা একটু পড়া লাগবে। হ্যাঁ, বিটা অক্সিডেশন সাবস্ট্রেটটা কি? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কি প্রোডাকশন হবে? অ্যাসিটাইল কোয়ে। ইম্পর্টেন্ট কিন্তু যে অ্যাসিটাইল কোয়ে যখন আমরা পড়বেন যে কোথায় থেকে অ্যাসিটাইল কোয়ে আসে, দেখবেন যে একটা সোর্স হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। সাইট কোথায় কোথায় হয়? লিভার, হার্ট, স্কেলেটাল মাসেল, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাইট মনে রাখা লাগবে, এমসিকিউতে আসতে পারে। কম্পার্টমেন্ট কি? বিটা অক্সিডেশন, এটা তো আমরা সবাই জানি, মাইটোকন্ড্রিয়ার ফাংশনের ভিতরেও পড়ছি যে বিটা অক্সিডেশন হয়, তো হচ্ছে বিটা অক্সিডেশন মাইটোকন্ড্রিয়াতে হবে। নেচার কি? অক্সিডেশন, তার মানে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ক্যাটাবলিক। দেন রেট লিমিটিং এনজাইম কি? এটা হচ্ছে কার্নিটিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। ভেরি ইম্পর্টেন্ট, রেট লিমিটিং এনজাইমটা কি? এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম। রেট লিমিটিং এনজাইমটা কি? সংক্ষেপে লিখলাম কার্নিটিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, এটা আসলে শর্ট ফর্ম না, আমি জাস্ট লিখলাম আর কি। আচ্ছা, এটার একটা স্পেশালিটি আছে যে 80% সোর্স অফ এনার্জি ফর হার্ট, মানে বিটা অক্সিডেশনটা হার্টের মেন যে এনার্জি আসে এটা বিটা অক্সিডেশনের মাধ্যমেই আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে টোটাল এটা কোথায় কোথায় থাকবে না, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এইচএমপি অ্যাবসেন্ট কোথায়? অ্যাবসেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাবসেন্ট কোথায় থাকে? এটা হচ্ছে আরবিসি আর নিউরন। এটা হয়তো আপনারা সবাই রিভিশন করছেন, আপনারা সবাই জানেন। তারপরে বললাম যে অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড মানে বিটা অক্সিডেশন কোথায় হয় না? এটা হচ্ছে আরবিসি, নিউরনে হবে না। আচ্ছা, তাহলে বিটা অক্সিডেশনের স্যালিয়েন্ট ফিচারগুলো সব পড়বেন। বিটা অক্সিডেশনে যে কিছু স্পেশালিটি আছে, যে হার্টের এটা এনার্জির মানে মেন সোর্স, আর কোথায় কোথায় এটা অ্যাবসেন্ট থাকে আরবিসি নিউরন, এটা ইম্পর্টেন্ট কথাগুলো এর ভিতরেই আছে। এরপর আসি কিটোন বডি। প্রথমে হচ্ছে কিটোজেনেসিসের স্যালিয়েন্ট ফিচারের ভিতর কিটোন বডিগুলোর নাম আছে। কিটোন বডি প্রত্যেকটা সম্পর্কে একটু পড়া লাগবে, যে 3টা কিটোন বডি আছে, যেটা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন। এই 3টা সম্পর্কে পরে ডিটেলে লেখা আছে, মানে হচ্ছে জেনারেল ইনফরমেশন দিয়ে ওখানে সব পড়তে হবে। দেখাচ্ছে স্টারভেশন, ভমিটিং, এইসব দিয়ে কিছু কথাবার্তা আছে, ওগুলো পড়বেন। তারপরে কি আছে? স্যালিয়েন্ট ফিচার আছে। সাবস্ট্রেট কি? কিটোন বডি, এটা হচ্ছে সিনথেসিস, কিটোজেনেসিস। এর ভিতর সাবস্ট্রেট কি? অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডিগুলো আসে। প্রোডাক্ট কি হবে? 3টা কিটোন বডি আছে, 3টা কিটোন বডি হবে। সাইট কোথায় হয়? এটা হচ্ছে লিভারে হয়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন কিটোন বডি কোথায় তৈরি হচ্ছে? লিভারে তৈরি হচ্ছে। কম্পার্টমেন্ট কোথায় হচ্ছে? কম্পার্টমেন্ট হবে মাইটোকন্ড্রিয়া। নেচার কি? এটা নেচার হচ্ছে অ্যানাবলিক। তাহলে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে কম্পার্টমেন্ট, এটাও কিন্তু একটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে। অ্যানাবলিক যেহেতু জেনেসিস। রেট লিমিটিং এনজাইম, এটাও ভেরি ইম্পর্টেন্ট। রেট লিমিটিং এনজাইম, এটা হচ্ছে এইচএমজি কোয়ে সিনথেস। এইচএমজি কোয়ে সিনথেস রেট লিমিটিং এনজাইম, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হরমোনাল কন্ট্রোলের ভিতর কি আছে? এটা হচ্ছে গ্লুকাগন, কিটোন বডি তৈরিতে সাহায্য করে আর ইনসুলিন ইনহিবিট করে। এটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার। স্যালিয়েন্ট ফিচারগুলো খুব ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে আসি, এখানে আপনাদের তো ডিটেল যখন পড়ানো হয়েছে তখন তো দেখানো হয়েছে যে হচ্ছে জেনারেল ইনফরমেশন অ্যাবাউট কিটোন বডি। জেনারেল কিছু ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, এই যে পুরাটা যে হচ্ছে কিটোন বডি কোথায় কোথায় প্রডিউসড হয়, এই যে এখানে দেখবেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, প্রোলংড স্টারভেশন, পারসিস্টেন্ট ভমিটিং, হাইপারএমেসিস গ্র্যাভিডারাম, কোনিক অ্যালকোহলিজম। এগুলো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে যে হচ্ছে জেনারেল ইনফরমেশনের ভিতরে, এটা পুরাটা জাস্ট একবার রিডিং দিয়ে দেবেন। আচ্ছা, এই মেকানিজমটা তো আপনাদের পড়ানো হয়েছে ডিটেল পড়ানোর সময়, যে ডায়াবেটিস মেলাইটাস, তারপরে স্টারভেশন, এগুলো কিভাবে যে কিটোন তৈরি হচ্ছে, এই মেকানিজমটা তো দেখানো হয়েছে, এটা একবার দেখে নিন। আচ্ছা, এরপরে কোলেস্টেরল সিনথেসিস আছে, এটা জাস্ট একবার রিডিং, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না।
আচ্ছা, কোলেস্টেরল থেকে এটা হচ্ছে কিছু মেটাবলিক ফেট অফ কোলেস্টেরল, মানে কোলেস্টেরল থেকে পরবর্তীতে কী কী তৈরি হচ্ছে এগুলো সব আপনারা জানেনই, যে বায়োলজিক্যাল মেমব্রেন তৈরি হয়, স্টেরয়েড হরমোন তৈরি হয়, কোলিক্যালসিফেরল, কোলেস্টেরল তৈরি হয়, বাইল অ্যাসিড তৈরি হয়। এগুলো জাস্ট একবার রিডিং, যেন এমসিকিউ আসলে মানে ভুল না হয়। বাইল অ্যাসিড সম্পর্কে একটু দেখবেন যে প্রাইমারি বাইল অ্যাসিড কোনগুলো, সেকেন্ডারি বাইল অ্যাসিড কোনগুলো, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আসি ভেরি ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ইকোসানয়েডস। এটা সম্পর্কে একদম ডিটেল পড়বেন। এটা দেখবেন যে বিভিন্ন টপিকে আছে, আপনারা অপস গাইনি এগুলোতে পাবেন, দেন হচ্ছে মানে যে ফার্মাকোলজি যে চ্যাপ্টারগুলো ওগুলোতে পাবেন, দেন হচ্ছে ইয়াতে পাবেন, মাইক্রোতে পাবেন, আবার দেখবেন যে মানে বায়োকেমিস্ট্রির ভিতরে আসছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই, যে এটা সিনথেসিস হয় কী করে। প্রথমে আমরা হচ্ছে দেখলাম মানে 20 কার্বন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো কী কী আছে এগুলো নামগুলো দেখলেন। আচ্ছা, ইকোসানয়েডসগুলো কী থেকে তৈরি হয়? এটা হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে ইকোসানয়িক অ্যাসিড বলেন। তারপরে কী কী এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের বডিতে আছে, আমাদের যেগুলো এসেনশিয়াল মানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব নাম জানা লাগবে, পরীক্ষাতে এগুলো এমসিকিউতে আসতে পারে। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কী কী আছে, যে 3টা নাম দেওয়া আছে, এগুলো তো সবাই জানেন। তারপরে হচ্ছে ইকোসানয়েডস কীভাবে সিনথেসিস হচ্ছে, এই যে এখানে একটা পাথওয়ে দেওয়া আছে, যে হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড আসে, তারপরে লাইপো অক্সিজেনাস সাইক্লো অক্সিজেনাসের মাধ্যমে তৈরি হচ্ছে। এখন আপনার কাজ হলো প্রত্যেকটার ফাংশন পড়া, যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর কাজ কি, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 এর কাজ কি, I2 এর কাজ কি, থ্রোম্বোক্সিন A2 এর কাজ কি। এখন হচ্ছে কাজ বলতে আমাদের নর্মাল যেগুলো, যে কোনটা ভেসো ডায়ালেট করে, কোনটা ভেসো কনস্ট্রিক্ট করবে, দেন হচ্ছে কোনটা প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে, কোনটা প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করবে। এগুলো তো আপনারা প্রচুরবার পড়ছেন, এগুলো করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। থ্রোম্বোক্সিন A2 দেখবেন সবগুলো কনস্ট্রিক্ট করে, যে প্রোস্টাসাইক্লিন দেখবেন যে ডায়ালেট করে, তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 দেখবেন যে ওগুলো কনস্ট্রিক্ট করে, ভেসো কনস্ট্রিকশন করবে। এগুলো তো ডিটেল পড়ানো হয়েছে, এগুলো খুবই ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে লিপোপ্রোটিন সম্পর্কে আসি। লিপোপ্রোটিন সম্পর্কে কী করতে হবে এগুলো একটু বলে দিই, এগুলো এমসিকিউ আসে, হ্যাঁ, এসবিতে আসে না, এমসিকিউ আসবে। আচ্ছা, এখানে কি কি আসছে দেখবেন, যে এখানে সিরিয়ালে আপনি মনে রাখার সময় সিরিয়ালে মনে রাখবেন, যে হচ্ছে আমি বইয়ে পড়ছিলাম যে কাইলোমাইক্রন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ঠিক আছে। এগুলো কোনটা কি করে এগুলো তো ডিটেল পড়ানো হয়েছে। এখন আপনি মনে রাখবেন যে কোনটা সাইজ সবচেয়ে বড়, এই ওপরে যেটা সেটা সাইজ সবচেয়ে বড়, তারপরে সাইজ আস্তে আস্তে ছোট, সাইজ যেটা বড় সেটা হচ্ছে ভেতরে ফাঁপা, মানে ডেন্সিটি কম। দেখেন কাইলোমাইক্রনের ডেন্সিটি কম, এভাবে মনে রাখবেন, সিরিয়ালটা মনে রাখবেন, তাহলে আপনার মানে প্রশ্নতে আনসার করতে সুবিধা হবে। তারপরে কোনটাতে লিপিড পোর্শনটা বেশি থাকে, কোনটাতে প্রোটিন পোর্শনটা কত থাকে, দেখবেন যে সবগুলোতেই মোটামুটি লিপিড পোর্শনটা বেশি থাকবে। হ্যাঁ, এখন লিপিডের ভিতর কোনটা মেন থাকবে, দেখবেন যে কোনোটাতে টিএজি বেশি থাকবে, তো টিএজি কোনটাতে বেশি থাকবে সেটা মনে রাখবেন, যে দেখেন যে কাইলোমাইক্রন ভেরি লো ডেন্সিটিতে টিএজি অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে কোলেস্টেরল কোনটাতে বেশি থাকে, দেখুন এলডিএল আর হচ্ছে এইচডিএল, দেখবেন যে এগুলোতে কোলেস্টেরল আবার বেশি, এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে এমসিকিউ আকারে দিতে পারেন। আচ্ছা, এখানে একটু টাফ পড়া আছে, এটা মনে রাখতে পারলে রাখবেন, কারণ হচ্ছে এটা মাঝে মাঝে একটু পরীক্ষাতে দেয়, মানে স্টেমের ভিতরে দিয়ে দেয়, যে দেখেন আমরা যে হচ্ছে অ্যাপোপ্রোটিনগুলো পড়ছি না, এগুলো আবার আলাদা করে, এগুলো তো আবার ভাগ আছে, যে হচ্ছে দেখবেন যে C2A1A2 এগুলো ভাগ আছে, যে হচ্ছে আবার এগুলো ভাগও না, যে এগুলোর ফাংশন আছে, যে কোনটা এলডিএল এর রিসিপ্টর হিসেবে কাজ করে, কোনটা এইচডিএল এর রিসিপ্টর হিসেবে কাজ করে। এটা জাস্ট একবার পড়বেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, কারণ এগুলো মনে রাখা একটু টাফ, মানে ছোট ছোট জিনিস তো মনে রাখা এটা একটু টাফ। ফাংশন অফ লিপোপ্রোটিন সবগুলো পড়বেন। আচ্ছা, তাহলে
লিপিড চলে গেল, এবার প্রোটিনে আসি। প্রোটিন মেটাবলিজমে কি কি আছে? প্রোটিনের মানে প্রোটিনের টার্নওভার সম্পর্কে ছোট ছোট কথাবার্তা আছে, অ্যামাইনো অ্যাসিড পোল সম্পর্কে আছে, অ্যাজ ইউজুয়াল ওটা একটু একবার রিডিং দিবেন। এরপরে আসি প্রোটিনের অ্যানাবলিক কী কী পাথওয়ে আছে আর ক্যাটাবলিক কী কী পাথওয়ে আছে, এগুলো পড়তে হবে। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কি, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কি, এটা একটু দেখবেন। এর ভিতর আমরা যে প্রোটিনের পড়বো তার ভিতর ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিয়া সাইকেল সম্পর্কে একটু পড়তে হবে, ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন সম্পর্কে একটু পড়তে হবে। হ্যাঁ, খুবই ছোট ছোট পড়ে, এগুলো দেখবেন, এগুলো পড়লেই প্রোটিন থেকে পড়ার মতো তেমন কিছু নাই। আচ্ছা, এবার ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দুইটাই পড়তে হবে। আচ্ছা, এই যে এখানে ট্রান্সঅ্যামিনেশন সম্পর্কে যে কথাবার্তাগুলো আছে, প্রথমে স্যালাইন ফিচার করে নেবেন। হ্যাঁ, এখানে সাবস্ট্রেট কী কী ব্যবহার করা হয়, তার সাথে যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে, যে দেখেন এটা হচ্ছে উভমুখী, এদিক থেকেও তৈরি হচ্ছে আবার এদিক থেকেও তৈরি হবে, এই করে মনে রাখতে হবে সবগুলো। আচ্ছা, এখানে সাবস্ট্রেট কী কী ব্যবহার করা হবে? সাবস্ট্রেট হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে কিটো অ্যাসিড। নাম দেখবেন যে এখানে দেখবেন যে অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড, একটা থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড তৈরি হয়, কিটো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে সাবস্ট্রেট অ্যামাইনো অ্যাসিড হতে পারে অথবা একটা কিটো অ্যাসিড হতে পারে। প্রোডাক্ট কি হবে? অপোজিট, মানে কারেসপন্ডিং ওয়ান কিটো অ্যাসিড হবে, ওয়ান অ্যামাইনো অ্যাসিড হবে। আচ্ছা, সাইট কোথায় কোথায় হয়? ভেরি ইম্পর্টেন্ট, লিভার, কিডনি, হার্ট, স্কেলেটাল মাসেল, ব্রেন, খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশনের সাইটগুলো কোথায়। কম্পার্টমেন্ট কোথায় হবে? কম্পার্টমেন্ট সাইটোপ্লাজম, খুব ইম্পর্টেন্ট। এমফিবলিক পাথওয়ে, এটা হচ্ছে নেচারটা ইম্পর্টেন্ট, বলছিলাম যে কয়েকটা এমফিবলিক পাথওয়ে আছে, তার ভিতর একটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে এমফিবলিক পাথওয়ে। তারপরে এনজাইম কি? আচ্ছা, ডিঅ্যামিনেশনের কথার আগে কিন্তু একটা কথা আছে যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। হ্যাঁ, এখন অক্সিডেটিভ কথা মানে অক্সিজেনের সাথে রিলেটেড, তার মানে এটার কম্পার্টমেন্ট অবশ্যই মাইটোকন্ড্রিয়া হবে, কিন্তু ট্রান্সঅ্যামিনেশন ওরকম কিন্তু কথা যুক্ত নয়, তার মানে অবশ্যই ট্রান্সঅ্যামিনেশন কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। দুইটার মধ্যে মনে রাখার এটা হলো উপায়। কোএনজাইম কী কী হয়? এটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেজ হয়, অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম, আর কোএনজাইম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে দেখেন, ট্রান্সঅ্যামিনেশন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড যায়, কিন্তু তিনটা অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সঅ্যামিনেশন হয় না। এটা হচ্ছে লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, এটা হচ্ছে তিনটাতে আপনার হবে না, মানে ট্রান্সঅ্যামিনেশন হয় না। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আর হচ্ছে সবচেয়ে কমন তিনটা কিটো অ্যাসিড আছে যেটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশনে যায়, যে আলফা কিটো গ্লুটারেট, অক্সালো অ্যাসিটেট, পাইরুভেট, এগুলো একটু দেখে নেবেন, মানে এগুলো একটু মনে রাখবেন আর কি। আচ্ছা, এরপর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন ওই একইভাবে, এখানে স্যালাইন ফিচারগুলো পড়বেন। এখানে সাবস্ট্রেট কি? এটা হচ্ছে গ্লুটামেট। প্রোডাক্ট কি হবে? অ্যামোনিয়া তৈরি হয় আর আলফা কিটো গ্লুটারেট তৈরি হয়। তাহলে সাবস্ট্রেট গ্লুটামেট, কিন্তু ওখান থেকে তৈরি হবে অ্যামোনিয়া আর আলফা কিটো গ্লুটারেট তৈরি হবে। সাইট কোথায়? লিভার, কিডনি, হার্ট, স্কেলেটাল মাসেল। একই। কম্পার্টমেন্ট কোথায়? দুইটা কম্পার্টমেন্টে পার্থক্য আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হবে, যেহেতু অক্সিডেটিভ কথা লেখা আছে। নেচার কি? নেচার হচ্ছে ক্যাটাবলিক। তাহলে দুটার নেচারে কিন্তু পার্থক্য আছে। ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে সাইটোপ্লাজমে হয়, আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। এটা হবে অ্যাম্ফিবলিক। ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে অ্যাম্ফিবলিক, আর আপনার হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন এটা হবে ক্যাটাবলিক, ঠিক আছে। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এনজাইম, গ্লুটামিক ডিহাইড্রোজিনেস, কোএনজাইম কী কী লাগে, আর ইম্পর্টেন্সটা কী, ইম্পর্টেন্স মনে রাখবেন। আচ্ছা, এবার ইউরিয়া সাইকেল সম্পর্কে একটু বলি। ইউরিয়া সাইকেলটা একটু পড়তে হবে। সাবস্ট্রেট কি? যে ইউরিয়া কিসে থেকে তৈরি হয়? আমরা জানি যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়, তাহলে সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখানে আসি ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলে সাবস্ট্রেট কি হবে? আমরা জানি যে অ্যামোনিয়া থেকে তৈরি হয়। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট ইউরিয়া তৈরি হবে। সাইট কোথায় হয়? লিভারে হবে, লিভার। কম্পার্টমেন্ট কি? মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম, মানে এটা মাইটোকন্ড্রিয়াতেও হয়, সাইটোপ্লাজমে হয়। নেচার কি? যেহেতু তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যানাবলিক। এনার্জি নিন, এটা হচ্ছে 4টা হাই এনার্জি ফসফেট, মানে 4টে এটিপি লাগে।
ফাংশন অফ ইউরিয়া সাইকেল এটা একবার পড়ে নেবেন। অ্যামোনিয়া ইনটক্সিকেশন এটা জাস্ট একবার রিডিং দিয়ে নেবেন, ছোট্ট একটু পড়া আছে, এটা রিডিং দিয়ে নেবেন। আচ্ছা, এই যে বললাম, প্রথমে যে বললাম দেখেন এখানে সাজানো আছে যে মেটাবলিক পাথওয়ে ইন সাইটোপ্লাজম, মেটাবলিক পাথওয়ে ইন মাইটোকন্ড্রিয়া, মেটাবলিক পাথওয়ে ইন বোথ মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম। তাহলে বোথ কি হচ্ছে, ইউরিয়া সাইকেল হয়, দেন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস হবে, আর আপনার হচ্ছে মেটাবলিক পাথওয়ে ইন মাইটোকন্ড্রিয়া কি হয়, টিসিএ সাইকেল, বিটা অক্সিডেশন, রেসপিরেটরি চেইন, কিটোজেনেসিস, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, কার্বক্সিলেশন অফ পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে যে কোনো একটা ভালো করে মনে রাখলে আরেকটা মনে থাকবে যে এটা সাইটোপ্লাজমে হয়। সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, এর পরের চ্যাপ্টারে যে দেখবেন যে হচ্ছে ইন্টিগ্রেটেড মেটাবলিজম দিয়ে মেজর ফুয়েল রিজার্ভ, মানে হচ্ছে অ্যাডিপোস টিস্যু, তারপরে মাসেল, অ্যাডিপোস টিস্যু, মাসেল, লিভার, এগুলোতে মানে মেটাবলিক ফুয়েল কি এগুলো একটু জানবেন, যে কোনটাতে প্রোটিন, কোনটাতে গ্লুকোজ, কোনটাতে ফ্যাট, এগুলো একটু জেনে রাখবেন। দেখেন এখানে আরও সুন্দরভাবে দেওয়া আছে যে মেটাবলিক ফুয়েল ব্রেন, হার্ট, স্কেলেটাল মাসেল কোনটাতে কি, ফাস্টিং অবস্থায় কোনটাতে, আর নর্মাল অবস্থা মানে আপনি খাওয়া দাওয়া করছেন সেই অবস্থায় কি। ফাস্টিং অবস্থাতে একটু মনে রাখেন যে ব্রেনের গ্লুকোজ, হার্টের ফ্যাটি অ্যাসিড, স্কেলেটাল মাসেলে ফ্যাটি অ্যাসিড। দেখেন স্কেলেটাল মাসেলে নর্মালি গ্লুকোজ থাকে, কিন্তু যখনই ফাস্টিং অবস্থায় থাকে তখন ফ্যাটি অ্যাসিড চলে আসে। এগুলো ছোটো ছোটো জিনিসগুলো একটু পরীক্ষাতে আসে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের ইয়ার ভিতরে দেওয়া আছে, সিলেবাসে দেওয়া আছে মেটাবলিক রেসপন্স টু ট্রমা। হ্যাঁ, এটা জাস্ট একবার রিডিং দিয়ে যাবেন, জাস্ট একবার রিডিং আর কিছু না। তাহলে মেটাবলিজম থেকে আমাদের মোটামুটি এগুলো পড়লেই হবে। আচ্ছা, আর ফুড নিউট্রিশন থেকে আপনাদের আপু যেগুলো শেয়ার করছে ওগুলোই পড়বেন। ফুড নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস, এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি। ফুডের ভিতর খুব বেশি ইম্পর্টেন্ট টপিক নাই। তারপরে যে এসেনশিয়াল, নন এসেনশিয়াল ফ্যাট কী বলি, অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, কোনটা সোর্স কি, এগুলো জেনারেল কিছু কথাবার্তা জানবেন। তার সাথে আপনাদের হচ্ছে ভিটামিনসগুলো খুব ইম্পর্টেন্ট। ভিটামিনের ভিতর ভিটামিন মানে ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, তার ভিতর ডিটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভিটামিন সি ইম্পর্টেন্ট, ভিটামিন বি কমপ্লেক্সের ভিতর ভিটামিন বি এর হচ্ছে B6, B12, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ডেফিসিয়েন্সি হলে কি হবে, এগুলো সোর্স কি, সোর্সের যে ইম্পর্টেন্ট হচ্ছে ডেফিসিয়েন্সি কি এগুলো। আর হচ্ছে মাইক্রোমিনারেলস, ম্যাক্রোমিনারেলস, এগুলো জানতে হবে। এগুলোর নাম MCQতে নামগুলো আসতে পারে। আর হচ্ছে আপনি যখন পড়বেন কিছু মিনারেল সম্পর্কে পড়বেন, যেমন হচ্ছে আয়রন, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। ম্যাক্রোগুলো তো সব ইম্পর্টেন্ট, আর সবগুলোর ফাংশানই দেখবেন একটাই। আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বাকি ইম্পর্টেন্ট আলাদা আছে, যেটা হচ্ছে আয়োডিন সম্পর্কে একটু ভালো করে পড়বেন, আয়রন সম্পর্কে ভালো করে পড়বেন, কারণ হচ্ছে আয়রনের সাথে যেহেতু গাইনিঅপস খুবই রিলেটেড, তো হচ্ছে আয়রন সম্পর্কে ভালো করে পড়তে হবে। আর ভিটামিনের ভিতর ওই ভিটামিনগুলো ভালো করে পড়লেই হয়। সবগুলোই রিডিং দিবেন, কিন্তু ফ্যাট সলিউবলগুলো বেশি ইম্পর্টেন্ট। তার ভিতরে ভিটামিন ডি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের ভিতর B6, B12 খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আমি চলে যাব, ফার্মাকোলজিতে চলে যাব। আচ্ছা, আপনাদের বায়োকেমিস্ট্রি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, মানে কারো কনফিউশন আছে কিনা যে এই টপিকটা পড়া লাগবে কিনা, কিংবা হচ্ছে এরকম টাইপের কোনো কনফিউশন থাকলে বলেন, আমি চলে যাই।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমি ফার্মাকোলজিটা রিভিউ করে দিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ফার্মাকোলজি শুরু করি। হ্যাঁ, ফার্মাকোলজি আমি পার্সোনালি ভীষণ ফলো করছিলাম, কারণ ওখানে মানে ছোট একটা বই কিন্তু খুবই সুন্দর করে সাজানো। তো আপনারা যে যে বই থেকে পড়ছেন সেটাই পড়বেন, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খুবই ভালো করে পড়বেন। আচ্ছা, ফার্মাকোলজি, প্রথমে ফার্মাকোলজি মানে তো ড্রাগস নিয়ে জানতে হবে। প্রথমে ড্রাগসের ভিতর আমাদের হচ্ছে কেমিক্যাল অনুযায়ী, আচ্ছা প্রথমেই ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইয়াতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। ক্লাসিফিকেশনের ভেতর আপনার হচ্ছে অ্যাসিডিক ড্রাগ পড়ছেন, বেসিক ড্রাগ পড়ছেন, আর হচ্ছে নিউট্রাল ড্রাগ পড়ছেন, তাই না? নিউট্রালের ভিতর তো একটা ইথানল আছে, এখন অন্য থাকতে পারে, তবে ওই একটাই আছে সচরাচর, এরকম এর ভিতরে চলে আসে। এরপর হচ্ছে বেসিক ড্রাগ মনে রাখার জন্য আমি হচ্ছে রাফিজ আপুর দাগানো, আমাদের আপুর দাগানো একটা বই ছিল, ওখানে সুন্দর করে মনে রাখার নিয়ম ছিল। হ্যাঁ, যে হচ্ছে বেসিক ড্রাগ মনে রাখার নিয়ম হচ্ছে ACDM। তো আমি এই কয়টা দিয়ে মনে রাখতাম, ইভেন আমার এখনও মনে থাকে যে হচ্ছে এতে অ্যাট্রোপিন, সিতে ক্লোরোকুইন, ডিতে ডাইজিপাম, আর এমে মরফিন। এটা দিয়ে আমার মনে থাকে যে এটা হচ্ছে বেসিক ড্রাগস, এই কয়টা বেসিক, আর বাকিগুলো অ্যাসিডিক। আর আমরা জানি মোস্ট অফ দ্য ড্রাগসই হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, দেখবেন যে অ্যাসপিরিন, তারপরে হচ্ছে ফিনাইটোইন, ফুসেমাইড, এগুলো। আমি অ্যাসিডিক ড্রাগও তো মনে রাখতাম না, কিন্তু বেসিক এই কয়টা মনে রাখলে দেখা যাচ্ছে অ্যাসিডিকটা মনে থাকতাম। নিউট্রাল ড্রাগটা একটা আছে, ওই একটাই মনে রাখতাম, তাহলে এটুকু মনে রাখলেই হবে। প্রথমে ক্লাসিফিকেশন গেল, তারপরে আসি হচ্ছে আয়োনাইজেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে পিএইচ এর সাথে কিভাবে সম্পর্কিত, এর ভিতর এই ফ্যাক্টরসটা যদি জানেন তাহলে মানে বইয়ের যত এর ভিতর যে ড্রাগসের ইয়াগুলো আছে, মানে যে বায়োঅ্যাভেলেবিলিটি, কোনটা অ্যাবজর্পশন বেশি হচ্ছে, কোনটা মেটাবলিজম বেশি হবে, সবই জানতে পারবেন। যে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে কেমন ধরনের আয়োনাইজেশন হয়, বেসিক ড্রাগ বেসিক মিডিয়াতে কেমন আয়োনাইজেশন হয়। আয়োনাইজেশন হওয়া মানে ভেঙে যাওয়া। হ্যাঁ, যে ড্রাগ যত ভাঙবে সেই ড্রাগ অ্যাবজর্পশন তত কম হবে, এটা মনে রাখতে হবে। এখন অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়া মানে একটা অ্যাসিডিক ড্রাগ বডিতে মিডিয়াও থাকলে অ্যাসিডিক, পিএইচ থাকলে অ্যাসিডিক, তাহলে ভাঙবে কম, মানে আয়োনাইজেশন কম হবে, কারণ অ্যাসিড আর বেস দুইটা ভাঙে তাড়াতাড়ি। এটা তো আমরা ছোটোবেলা থেকে জানি, কেমিস্ট্রি থেকে পড়ে আসছি। তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, মগজি ব্যাগ তো দিচ্ছে না, হচ্ছে বাথরুম হচ্ছে এজন্য। হ্যাঁ, আপনি হচ্ছে যে ডক্টর আছে সেই ডক্টরের সাথে একটু কনসাল্ট করেন, যে মানে যে ডিউটিতে আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে ওনার সাথে কথা বলেন। চলে যাবেন বলতে কি, ওই যে ডায়াবেটিক ফুড তো সহজে ভালো হয় না, বাসায় গেলে আস্তে আস্তে ওটা আরও বেড়ে যাবে, এই জন্যই হসপিটালে রাখা। হ্যাঁ, থাকতে না ঠিক, আমি তো বাসায় আসছি, সকালে আমার ডিউটি ছিল, আজকে ডিউটি নেই। হুম, আচ্ছা, হুম, আচ্ছা। উফ, বাসার কাছে উপজেলা হেলথ কমপ্লেক্স হয় এমন একটা সমস্যা, সবাই সারাদিন কল করতে থাকে, মানে সবাই বাসে আসতে থাকে, এটা হচ্ছে অবস্থা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে কি হবে, এটা হচ্ছে ভাঙবে কম মানে অ্যাবজর্পশন বেশি হবে। আর হচ্ছে যদি মিডিয়া আর ড্রাগস আলাদা হয়, মানে অ্যাসিডিক ড্রাগ বেসিক মিডিয়াতে যদি হয়, ভাঙবে বেশি, বডি থেকে বের হয়ে যাবে, অ্যাবজর্পশন কম হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল কথা, এটা দিয়ে আপনি যত ফ্যাক্টরস আছে সবগুলো জানতে পারবেন, এটা কোরিলেট করে। তাহলে আয়নাইজেশন কনস্ট্যান্টটা কি, এটার ফ্যাক্টরসগুলো কি, কোথায় বেশি অ্যাবজর্পশন হচ্ছে, কম অ্যাবজর্পশন হচ্ছে, এগুলো সব জানতে হবে। এগুলো কনসেপ্ট ক্লিয়ার করে যাবেন, এগুলো তো তাহলে পরীক্ষার আগে দেখার কিছু নাই, একবার কনসেপ্ট ক্লিয়ার হলে দেখার কিছু নাই। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোডাক্ট আর অ্যাক্টিভ ড্রাগ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
প্রোডাক্ট অ্যাক্টিভ ড্রাগ কি হচ্ছে প্রোডাক্ট আমরা তো জানি ইনঅ্যাক্টিভ ফর্ম, এটার অ্যাডভান্টেজ কি এটা আপনারা সবাই জানেন আশা করি। তো আমি প্রোডাক্টগুলো একবার বলে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের একটু মনে থাকবে। আচ্ছা, আপনাদের ভিতরে কিছু আপুরা আছেন যারা চান যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা বলে দিই যেন আপনার মনে থাকে, আবার কিছু কিছু আপুরা আছেন যারা চান না যে আমরা বলে দিই, মানে নিজে নিজে পড়বে একটু টাইম পাবে। তো সবার সাথে মিল রেখে জাস্ট কিছু টপিক বলে দেবো আর কিছু টপিক পড়ে নিতে বলবো, হ্যাঁ। তাহলে প্রোডাক্ট যেহেতু খুব ইম্পর্টেন্ট আমি একবার বলে দিই। তাহলে দেখেন, একটা হচ্ছে কর্টিসন, এটা হচ্ছে প্রোডাক্ট, এটার অ্যাক্টিভ ফর্ম কী হবে, হাইড্রোকর্টিসন। দেন হচ্ছে প্রেডনিসোলন, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এনালাপ্রিলেট, তারপর হচ্ছে বেনোরাইলেট, অ্যাসপিরিন, প্যারাসিটামল। তাহলে অ্যাসপিরিন, প্যারাসিটামল এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আর বেনোরাইলেট এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটাকে আমরা প্রোডাক্ট বলি। তারপরে মিনক্সিডিল, এটা হচ্ছে মিনক্সিডিল সালফেট। ভ্যানসাইক্লোভির, এটা হচ্ছে অ্যাসাইক্লোভির। প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, খুবই। আপনার এখন পড়লে মনে হবে যে এটা আমার মনে আছে, হ্যাঁ, কিন্তু আপনি যখন এমসিকিউ দাগাতে যাবেন দেখবেন যে আপনি ভুলে যাবেন যে কোনটা অ্যাক্টিভ ফর্ম কোনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। তারপরে একটা দেখেন প্রন্টোসিল, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম কি সালফোনামাইড। লেভোডোপা, ডোপামিন অ্যাক্টিভ ফর্ম। দেন হচ্ছে ট্যালাম্পিসিলিন, এটা ট্যালাম্পিসিলিন কিংবা হচ্ছে প্যানাম্পিসিলিন যেটাই বলেন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, আর অ্যাম্পিসিলিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। সাইক্লোফসফামাইড ইনঅ্যাক্টিভ, ফসফামাইড মাস্টার্ড এটা অ্যাক্টিভ ফর্ম। ডাইপিভরিন, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাড্রেনালিন অ্যাক্টিভ ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট। ডায়াজিপাম ইনঅ্যাক্টিভ ফর্ম, অক্সাজিপাম অ্যাক্টিভ ফর্ম। দেন হচ্ছে কার্বিমাজল ইনঅ্যাক্টিভ ফর্ম, মিথিমাজল অ্যাক্টিভ ফর্ম। সালিন্ডাক, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। সালিন্ডাক সালফাইড, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এগুলো প্রত্যেকটাই মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাডভান্টেজ কি এটা সবাই জানেন, এটা বললাম না, এটা অবশ্যই অ্যাডভান্টেজগুলো ইম্পর্টেন্ট। এরপর আসি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ ড্রাগ কি, প্রত্যেকটা রুট, এটা আপনারা সবাই জানেন, এটাও আমি বলবো না। প্রত্যেকটা রুট ওরাল থেকে শুরু করে রেকটাল পর্যন্ত কোনটার অ্যাডভান্টেজ কি কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি এগুলো সবই পড়া লাগবে। এগুলো আপনারা সবই জানেন, তারপরে একবার দেখবেন। তারপরে আবার কিছু ড্রাগসের নাম দেওয়া আছে যে এগুলো কোন মানে এইসব রুটে দেওয়া যায়, যে ওরাল রুটে কোনগুলো দেওয়া যায়, তারপরে হচ্ছে সাবকিউটিনিয়াস, এগুলো তো সবাই জানেন, এগুলো দেখতে হবে, দেখে নেবেন আর কি। আচ্ছা, এবার আসি ড্রাগ অ্যাবজর্পশন সম্পর্কে কথাবার্তা, বায়োঅ্যাভেলেবিলিটি সম্পর্কে কথাবার্তা। ড্রাগ অ্যাবজর্পশন কীভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ প্রসেস। এখন সবচেয়ে বেশি কি হবে, অ্যাক্টিভ যেহেতু এনার্জি লাগে, মানে বডি তত এনার্জি খরচ করার আসলে টাইম নেই, এজন্য অ্যাক্টিভ প্রসেসে সবগুলো অ্যাবজর্পশন হবে না, তাহলে প্যাসিভ প্রসেসে সবচেয়ে বেশি হয়। প্যাসিভ প্রসেসের ভিতর সবচেয়ে সহজ প্রসেসে মানে সিম্পল ডিফিউশনে আপনার প্রায় 99%ই ড্রাগ হচ্ছে অ্যাবজর্পশন হবে। তাহলে এখানে যদি মানে দেখবেন যে পরীক্ষাতে কিছু কিছু জিনিস খুবই ইজি দিয়ে রাখে এসবিএ আকারে, পাস মার্ক তো আশা লাগবে, যে অনেকে দেখবেন যে প্রিপারেশন না নিয়েও পরীক্ষা দিতে দেয়, তাদের পাস করার জন্য কিছু কিছু দু একটা সহজ প্রশ্ন দিয়ে রাখে। এগুলো জানার জন্য আপনার সহজ কিছু জিনিসও মনে রাখতে হবে, যেরকম দেখেন সিম্পল ডিফিউশন, এটাতে সবচেয়ে বেশি ড্রাগ অ্যাবজর্পশন হবে। আচ্ছা, এটা গেল। তারপরে এই দুইটার মধ্যে মানে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তিনটার মধ্যে ডিফারেন্সগুলো জানা লাগবে। তিনটা বেসিক জিনিস কি, একটা হচ্ছে কোনটা লো থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, মানে আপনি হচ্ছে গরিব থেকে বড়লোক হতে যাচ্ছেন, তার মানে অবশ্যই অ্যাক্টিভ প্রসেস এনার্জি বেশি লাগবে, আর এর বিপরীতটা হচ্ছে প্যাসিভ প্রসেস। এটা গেল। আরেকটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন সিম্পলে লাগবে না, কিন্তু আপনার হচ্ছে অ্যাক্টিভ প্রসেসে তো ক্যারিয়ার প্রোটিন লাগবে। আরেকটা কথা, ফ্যাসিলিটেড ডিফিউশন, যেহেতু যে ফ্যাসিলেট করে এটাতে ক্যারিয়ার প্রোটিন থাকবে। ঠিক আছে, তিনটার বেসিক ডিফারেন্স এটাতে চলে গেল, এটা পড়লে দেখবেন যে আপনারা পড়া লাগছে না, একটু বেসিক ডিফারেন্স মনে রাখলেই হবে। এবার অ্যাবজর্পশন কিসের উপর ডিপেন্ড করে, এর আগে যে আমি বললাম যে মিডিয়াগুলো, যে অ্যাসিডিক ড্রাগ, অ্যালকালাইন ড্রাগ, আয়োনাইজেশন, নন আয়োনাইজেশন, ওয়াটার সলিবল, লিপিড সলিবল, এগুলোর উপর অ্যাবজর্পশন ডিপেন্ড করে। তাহলে আগে যেভাবে বলে দিলাম, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে কম ভেঙে যাবে, আয়োনাইজেশন কম হবে, তার মানে সেটা হচ্ছে অ্যাবজর্পশন বেশি হবে। তারপরে আয়োনাইজেশন যদি বলা হয়, আপনাকে যদি বলে আয়োনাইজড ড্রাগ বেশি অ্যাবজর্পশন হবে নাকি কম অ্যাবজর্পশন হবে, আয়োনাইজড মানে ভাঙা ফর্ম, মানে ভেঙে যাওয়া ড্রাগ আর কি, একটা ড্রাগ ভেঙে আয়োনাইজড হয়েছে, তার মানে সেটা তো বডি থেকে বের হয়ে যাবে, সেটা অ্যাবজর্পশন কম হবে।
দেন হচ্ছে লিপিড সলিবল। আমাদের সেল মেমব্রেন কি? সেল মেমব্রেন হচ্ছে লিপিড থাকে না, বেশি অংশ লিপিড থাকে, তার মানে লিপিড সলিবল ড্রাগগুলো অ্যাবজর্পশন বেশি হবে, মানে আর ওয়াটার সলিবল ড্রাগগুলো অ্যাবজর্পশন কম হবে। এসব বেসিক কথাবার্তা মনে রাখলে এগুলো আপনার দেখা যাচ্ছে পড়াই লাগবে না। মানে জেনারেল ফার্মাকোলজি এমন একটা বিষয়, কিছু কিছু জিনিস ছাড়া ম্যাক্সিমাম বোঝার বিষয়, এগুলো একবার বুঝে নিলে ওগুলো আর পড়া লাগে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপুরা, সবাই জয়েন করেন, আর যারা প্রথমগুলো মিস করছেন অবশ্যই একটু দেখে নিন। আচ্ছা, তাহলে আমাদের গেল, দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশনগুলো মানে ফ্যাক্টরস আছে, এগুলো তো আছে, তারপরে স্পেসিফিক অর্গান হিসেবে যে জিআই ট্রাক্ট, মানে ফুড থাকলে কোন ড্রাগটা বেশি অ্যাবজর্পশন হচ্ছে, ফুড না থাকলে আমাদের পিপিআইগুলো ভালো অ্যাবজর্পশন হয়, এগুলো হচ্ছে কিছু জিনিস আছে, এগুলো একবার দেখে নেবেন। যেমন স্কিনে অ্যাবজর্পশন কিসের কিসের ওপর ডিপেন্ড করে, এগুলো সব নর্মাল কথাবার্তা দেখে নিলে পারবেন আর কি। আচ্ছা, ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই একই জিনিস, সেলের মেমব্রেনের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে পিএইচের উপর ডিপেন্ড করবে, পিকে এর উপর ডিপেন্ড করবে, একই কথাবার্তা সব, মানে পুরা বডিতে ড্রাগের যে অ্যাকশন হচ্ছে সব ফ্যাক্টরসগুলো একই রকম। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং সম্পর্কে একটু পড়তে হবে। হ্যাঁ, প্লাজমা প্রোটিনের ভিতর বাইন্ড করে 3টা প্রোটিন, তার ভিতর হরমোন টাইপের জিনিসগুলো দেখবেন যে গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে, বাকি ম্যাক্সিমামগুলো অ্যালবিউমিনের সাথে বাইন্ড করে, আলফা গ্লাইকোপ্রোটিনের সাথে কিছু জিনিস বাইন্ড করে, এগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন বাউন্ড ড্রাগ আর ফ্রি ড্রাগ, এগুলোর উপর ভিত্তি করে দেখবেন যে হচ্ছে ডিসপ্লেসিং ড্রাগ, ডিসপ্লেস ড্রাগ, মানে হচ্ছে দুইটা ড্রাগ একসাথে বডিতে দেওয়া হলো, একটা ড্রাগ আরেকটা ড্রাগকে সরাই দিবে, যে ড্রাগটা ডিসপ্লেসিং মানে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে সেই ড্রাগটা তো বডিতে ফ্রি থাকে, এখন এই ফ্রি ড্রাগগুলো সেটা হচ্ছে সাইড ইফেক্ট ফেলবে, যেমন প্যারাসিটামল আর তার সাথে ওরাল হাইপোগ্লাইসেমিক কোনো এজেন্ট দিলেন, যেমন হচ্ছে টলবিউটামাইড দিলেন, তাহলে কি করবে, টলবিউটামাইডকে সরাই দিবে, ডিসপ্লেস হয়ে গেল, ওটা বডিতে ফ্রি থাকবে, ফ্রি হয়ে এটা একটা যেহেতু হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এগুলো হাইপোগ্লাইসেমিক শক করবে। তো এরকম মনে রাখবেন, অ্যাসপিরিন ওয়ারফারিন দিলে ওয়ারফারিনকে সরাই ফেলে, ওয়ারফারিন হিমোরেজ করবে। তারপর হচ্ছে ভিটামিন কে এর সাথে যদি বিলিরুবিন দেওয়া হয় তাহলে কার্নিকটেরাস করে, তারপর সোডিয়াম ভ্যালপ্রোয়েটের সাথে ফিনাইটোয়েন দিলে ফিনাইটোয়েন টক্সিসিটি করে, এগুলো সব মনে রাখতে হবে, এগুলো পরীক্ষাতে আসে। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ফার্মাকোলজির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে কোন কোন ড্রাগস ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আর কোনটা হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, এগুলো আমি একবার বলে দিই, আপনি মনে রাখেন। ব্লাড ব্রেন ব্যারিয়ার মনে রাখবেন অল এ, দেখেন এটা হচ্ছে অল এ, মানে যত এ আছে এ দিয়ে মনে রাখবেন ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। এবার এ কি করে মনে রাখবেন আমি বলে দিই, একটা হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগস, অ্যানেস্থেটিক, একটা হচ্ছে অ্যাট্রোপিন মানে টারশিয়ারি অ্যামাইনগুলো, আচ্ছা টারশিয়ারি অ্যামাইনগুলো, আরেকটা হচ্ছে অ্যানজিওলাইটিক যেমন ডাইজিপাম, অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইড। দেন হচ্ছে ক্লোরামফেনিকল পাস করবে আমরা তো জানি, কারণ এটা কিন্তু গ্রে বেবি সিনড্রোম করে, অনেক ঝামেলা কর ওষুধ। দেন হচ্ছে মানে ব্রেনের উপর ইফেক্ট আছে আর কি, তো হচ্ছে অ্যান্টিবায়োটিকের ভিতর টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইড। দেন হচ্ছে অ্যান্টি পার্কিনসন, তার ভিতর লিভোডোপা, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন, অ্যালকোহল, মরফিন, ফিনাইটোইন, এগুলো সব হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। আর ক্রস করতে পারে না কোনগুলো দেখেন, একটা হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিন কিন্তু আমরা যখন দেখবেন যে মেনিনজাইটিসের পেশেন্টগুলোকে পেনিসিলিন দেওয়া হয়, কেন, যখন হচ্ছে ইনফ্লাম মেনিনজিস থাকে তখন পেনিসিলিনটা ক্রস করতে পারে, কিন্তু নর্মাল যখন মেনিনজিস থাকবে নর্মাল মানুষের পেনিসিলিনটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার ডোপামিন, নর এপিনেফ্রিন, দেখবেন যে আমি যখন বললাম অ্যান্টি পার্কিনসনিজম লেভোডোপা বলছি, কারণ লেভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, ওই ওষুধটা ইউজ করা হয়। ডোপামিন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। আচ্ছা, ফিনাইল বিউটোজেন, কার্বিডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তাহলে ডোপামিন কার্বিডোপা এই দুইটা মিলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কিন্তু লেভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এটা একটু আলাদা করে মনে রাখবেন। আচ্ছা, এরপর আসি আরেকটি ইম্পর্টেন্ট, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার কী কী ক্রস করতে পারবে। আমরা প্রেগনেন্সিতে সচরাচর যে ওষুধগুলো দেই না সেগুলো হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, এগুলো তো আমরা সবাই জানি, অল সিডেটিভ হিপনোটিক, এগুলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে। ফিনাইটোইন করবে, মরফিন করে, ফ্যান্সিডার মানে অ্যান্টিটিবি ড্রাগস এটা করে, তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, মিটফরমিন, ভিটামিন এ, অ্যালকোহল, ভ্যালপ্রোয়েট, ওয়ারফেরিন,
আইসোট্রিজিনয়েড, এটা তো ভিটামিন এর একটা ফর্ম। আয়োডিন, ভিনক্রিস্টিন ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনগুলো সবগুলোই ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। আমি খুবই দ্রুত বলে গেলাম, মানে আশা করি আপনারা এগুলো সবই জানেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে জাস্ট রিভিউয়ের জন্য ইম্পর্টেন্ট টপিকটা বলাই লাগলো আর কি। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলে ফেললাম যে কোনগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কোনগুলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কোনটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। এবার হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি জিনিসটা কি, বায়োঅ্যাভেলেবিলিটির ফ্যাক্টরসগুলো কি, সবগুলো পড়তে হবে। আগে যেগুলো পড়ছেন সেগুলো, কোন রুটে বায়োঅ্যাভেলেবিলিটি একদম 100%, ইন্ট্রাভেনাস রুটে, এগুলো তো সব জানা কথা, এগুলো শুধু সব জানেন। এরপর হচ্ছে বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশনের ভিতর হচ্ছে বায়োট্রান্সফরমেশনের সাইটগুলো কোথায় কোথায়, লিভারে মোস্ট অফ দ্য ড্রাগসের বায়োট্রান্সফরমেশন হয়, আর হচ্ছে অন্য কোনো মানে কিডনিতে কোন কোনটার হবে, তারপরে হচ্ছে প্লাজমাতে কী কী হবে, এটা একটু দেখে নেবেন। এরপরে বায়োট্রান্সফরমেশনের ফেজ দুইটা আছে, একটা হচ্ছে ফেজ এ, ফেজ বি। দুইটা সম্পর্কে একটু টুকটাক পড়বেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, ফেজ 2 রিয়াকশনের ভিতর কনজুগেশন আছে। হ্যাঁ, এই কনজুগেশনগুলো পড়তে হবে। এই কনজুগেশনের ভিতর আছে হচ্ছে গ্লুকুরোনাইড কনজুগেশন, ভেরি ইম্পর্টেন্ট, কনজুগেশনগুলো পড়তে হবে। কনজুগেশন, কনজুগেশনের ভিতর কী কী আছে, গ্লুকুরোনাইড কনজুগেশন, মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, সালফেট কনজুগেশন, আর গ্লাইসিন কনজুগেশন, ওয়াটার কনজুগেশন। এর ভিতর দেখেন আমাদের অবস গাইনির সাথে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়বেন। অবস গাইনির সাথে দেখেন যে গ্লুকুরোনাইড কনজুগেশন, ওটা খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে অ্যাসপিরিন, প্যারাসিটামল, মরফিন এগুলো। তারপর হচ্ছে মিথাইলেশন, সব মানে ইয়াগুলো নিউরো ট্রান্সমিটার টাইপের, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, এগুলো সব। তারপরে অ্যাসিটাইলেশনের ভিতর কী আছে, সালফেট কনজুগেশনের ভিতর ওসিপি আছে, এটা মনে রাখবেন যে সালফেটের ভিতর, এটা ইম্পর্টেন্ট, সালফেট কনজুগেশন। তারপর হচ্ছে গ্লাইসিন কনজুগেশন, ওয়াটার কনজুগেশন, এগুলো পড়ে রাখবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশনের ভিতর এনজাইম যে কোনো একটা মনে রাখবেন, যে এনজাইম ইনহিবিটরস কী কী আছে এগুলো মনে রাখলেই হবে। এটা মনে রাখার কৌশলটা বলি, দেখেন এটা এভাবে মনে রাখবেন, এটা মনে রাখলেই বাকিটা, আচ্ছা আমি লিখে বলি। এটা মনে রাখার কৌশল হচ্ছে সিক এফে সিএস কোম গ্রুপ। আচ্ছা, এটার প্রত্যেকটা অক্ষর দিয়ে মনে রাখার আছে কৌশল। দেখেন এস দিয়ে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, আই দিয়ে কি, আই দিয়ে হচ্ছে আইসোনিয়াজিড, সি দিয়ে কি, সিমেটিডিন, কে দিয়ে কিটোকোনাজল, এফ এ কি, এফ এ হচ্ছে ফ্লুকোনাজল, এতে অ্যাকুইট অ্যালকোহলিজম, সিতে ক্লোরামফেনিকল, সিতে আরেকটা হবে ক্লারিথ্রোমাইসিনও হয়, ইতে ইরাইথ্রোমাইসিন, এসে হচ্ছে সালফোনামাইড। কোমের সিএতে কর্টিসল, ওতে ওমেপ্রাজল, এম এ মেট্রোনিদাজল। আর গ্রুপের হচ্ছে এটা হচ্ছে গ্রেপ ফ্রুটসগুলো, মানে হচ্ছে টক জাতীয় ফলগুলো যেগুলো আছে সেগুলো। এটা মনে রাখলে আপনার হচ্ছে এনজাইম ইন্ডাকশনগুলো মনে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কোনটা এনজাইম ইন্ডাকশন করে, কোনটা এনজাইম ইনহিবিশন করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাজমা হাফ লাইফ সম্পর্কে পড়বেন, প্লাজমা হাফ লাইফের ইম্পর্টেন্স সম্পর্কে পড়বেন। প্লাজমা হাফ লাইফের ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এবার ড্রাগস এলিমিনেশন সম্পর্কে আসবে। ড্রাগ এলিমিনেশনের ভিতর দুইটা জিনিস ভালো করে পড়বেন, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক, একটা জিরো অর্ডার কাইনেটিক। ফার্স্ট অর্ডার কাইনেটিক আর জিরো অর্ডার কাইনেটিক দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা পড়তে হবে, মানে দুইটা জিনিসটা কি। একটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক, এটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন হিসেবে, মানে একটা নির্দিষ্ট ফ্র্যাকশন হিসেবে বডি থেকে বের হয়ে যায়। আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক, এটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট হিসেবে বের হয়ে যায়। যেহেতু একটা পার্সেন্টেজ হিসেবে বডি থেকে বের হয়ে যায়, এজন্য ফার্স্ট অর্ডার কাইনেটিক প্লাজমা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, জিরো অর্ডার কাইনেটিক্স ডিপেন্ড করে না। বেসিক কথা হচ্ছে এটা।
মা ক্লাস নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক, জিরো অর্ডার কাইনেটিক সম্পর্কে একটু পড়বেন। আচ্ছা, এরপর একদম লাস্ট টপিকে চলে আসছি। দুটা টপিক, একটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স আর হচ্ছে ড্রাগ অ্যান্টাগনিজম সম্পর্কে একটু কথাবার্তা বলবো। থেরাপিউটিক ইন্ডেক্সের ভিতর থেরাপিউটিক ইন্ডেক্স জিনিসটা কি? থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হওয়া মানে ভালো, কম হওয়া মানে খারাপ। হাই থেরাপিউটিক ইন্ডেক্স কোনগুলো, এগুলো জাস্ট একবার পড়লে লোগুলো মনে থাকবে। দেখেন, যেমন হচ্ছে ঘুমের ওষুধ আমরা হরমেশে সবাইকে দিয়ে রাখি, ক্লোনাজিপাম, ডাইজিপাম, এগুলো হচ্ছে হাই থেরাপিউটিক ইন্ডেক্স। তারপরে ডায়োরেটিক্স, থাইরয়েড ডায়োরেটিক্স, প্যারাসিটামল, তারপরে হচ্ছে ফিনাইটোইন, পেনিসিলিন, এগুলো সালফোনামাইড, এগুলো সব হচ্ছে হাই থেরাপিউটিক ইন্ডেক্স। আর বাকি যেগুলো ওই যে হার্টের ওষুধগুলো, মরফিন, পেথিডিন, স্টেরয়েড মানে ওসিপি কিংবা হচ্ছে ওয়ারফেরিন, কুইনিডিন, এগুলো সবই লো থেরাপিউটিক ইন্ডেক্স। সো হাই থেরাপিউটিক ইন্ডেক্স, লো থেরাপিউটিক ইন্ডেক্স যে কোনো একটা মনে রেখে অবশ্যই এগুলো মনে রাখতে হবে, পরীক্ষাতে এগুলো আসে। আচ্ছা, এরপরে ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে কথাবার্তায় আসবো। দেখেন, অ্যান্টাগনিজমের ভিতর 4 ধরনের অ্যান্টাগনিজম আছে: কেমিক্যাল, ফার্মাকোকাইনেটিক, ডাইনামিক আর হচ্ছে ফিজিওলজি। এর ভিতর হচ্ছে কেমিক্যালগুলোর ভিতর এক্সাম্পলগুলো পড়বেন, যেমন অ্যান্টাসিড গ্যাস্ট্রিক এসিএলকে নিউট্রালাইজ করে দেয়, এগুলো সব কেমিক্যালের। তারপর হচ্ছে আয়রন, ডিসপেরক্সামাইন মানে অ্যান্টিডোট টাইপের জিনিসগুলো সবগুলো কেমিক্যাল অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? যে আয়রন, ডিসপেরক্সামাইন, হেপারিন, প্রোটামিন সালফেট, এগুলো সব কেমিক্যাল। এর হচ্ছে ফার্মাকো কাইনেটিক, ডাইনামিক কি আছে এর ভিতর? ফার্মাকো ডাইনামিকের ভিতর দেখবেন কম্পিটিটিভ আর হচ্ছে নন কম্পিটিটিভ আছে। কম্পিটিটিভের ভিতর বা দুইটা আছে, একটা হচ্ছে রিভার্সিবল, ইরিভার্সিবল। ক্রাইটেরিয়াগুলো কি? কম্পিটিটিভ মানে দুইটা ড্রাগ থাকবে, একটা রিসিপ্টর থাকবে, দুইটাই কম্পিট করে, এক কথা। দেন হচ্ছে নন কম্পিটিটিভগুলো কি আছে, মানে এরা হচ্ছে দুইটা ড্রাগ থাকবে, দুইটা রিসিপ্টর থাকবে, এগুলো তো আপনারা ডিটেল পড়ছেন। তারপরে এগুলোর এক্সাম্পলগুলো পড়তে হবে। এক্সাম্পলের ভিতর কি? কম্পিটিটিভ রিভার্সিবলের এক্সাম্পল কি? এটা হচ্ছে অ্যাড্রেনালিনের সাথে আপনি হচ্ছে প্রাজোসিন যদি দেন, অ্যাসিটাইল কোলিনের সাথে যদি অ্যাট্রোপিন দেন, হিস্টামিনের সাথে যদি রেনিটিডিভ দেন, এগুলো হচ্ছে রিভার্সিবল। আর কম্পিটিটিভ ইরিভার্সিবলের ভিতর কি আছে? অ্যাড্রেনালিন আর ফেনক্সি বেনজামাইড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। তাহলে কম্পিটিটিভ ইরিভার্সিবলের ভিতর কি আছে? অ্যাড্রেনালিন, ফেনক্সি বেনজামাইড। আর রিভার্সিবলের ভিতর কি আছে? অ্যাড্রেনালিন প্লাস প্রাজোসিন কিংবা হচ্ছে প্রোপানলল, অ্যাসিটাইল কোলিন প্লাস অ্যাট্রোপিন কিংবা গ্যালামাইন, হিস্টাসিন প্লাস রেনিটিডিন, এগুলো, ঠিক আছে? আর নন কম্পিটিটিভের ভিতর কি আছে? এই ক্রাইটেরিয়াগুলো পড়বেন, যে দুইটা ড্রাগস থাকে, দুইটা রিসিপ্টর থাকে, আলাদা আলাদা রিসিপ্টর থাকবে, এটা হচ্ছে ইরিভার্সিবল, এগুলো সব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আরেকটা জিনিস পড়তে হবে, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর পার্শিয়াল অ্যাগনিস্ট, এই তিনটা জিনিস কি? আর তিনটা জিনিসের এক্সাম্পলগুলো পড়ে নেবেন। তাহলে আমাদের মোটামুটি শেষ। পার্শিয়াল অ্যাগনিস্টের ইম্পর্টেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন হচ্ছে দেখেন, অ্যাগনিস্ট কি, পার্শিয়াল অ্যাগনিস্ট কি, এগুলো তো সব আপনারা জানেন। আর হচ্ছে অ্যান্টাগনিস্ট নাম দেখলে বুঝতে পারবেন, অ্যান্টাগনিস্টের তো এতগুলো আবার ভাগ আছে, এগুলো দেখলেন। পার্শিয়াল অ্যাগনিস্টের নামগুলো একটু বলে, এগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্লোনিডিন, একটা থাকবে ক্লোনিডিন, একটা হচ্ছে ন্যালোরফিন, একটা পিন্ডোলল, একটা অ্যাসিবিউটল, এই চারটা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। তাহলে আমাদের মোটামুটি সব শেষ। এবার কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, এই যে হচ্ছে সিফাত শবনম আপন, হ্যাঁ ঠিক বলছেন, অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়া, মানে মিডিয়া যদি একই হয় তাহলে ড্রাগটা কম ভাঙবে, মানে আয়োনাইজ কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। আর যখনই আয়োনাইজ বেশি হবে সেটা তো বডি থেকে বের হয়ে যায়, সেটার অ্যাবজর্পশন কম হবে। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি পরে রিপ্লাই দিয়ে দেবো। আসি তাহলে, সবাই পড়াশোনা করেন। আল্লাহ হাফিজ।